সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার প্রতিদিন ভিডিও দেখেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে সকলকে একটা অনুরোধ করব, আজকে আমার এই ভিডিওটি কেউ না টেনে পূর্ণাঙ্গ দেখলে আমি খুব খুশি হব। এবং আজকে আমি যে আলোচনাটা করতে এসেছি, এই আলোচনাটা আমি গত 2 থেকে আড়াই মাস আগে আমি একটা ভবিষ্যৎবাণী করেছিলাম। হয়তো আপনারা এই আলোচনাটা শুনেছিলেন, কিন্তু আজকে কয়েকটা দিন ধরে, গত 3 দিন ধরে এবং আজ পর্যন্ত যতগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, যারা যারা আমরা সমন্বয়ক ছিলেন, উপদেষ্টাদের নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা চলছে এবং তাদের যে পদত্যাগ নিয়ে যেই গুজবটা ছড়িয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাচ্ছি। গত 5ই আগস্ট যখন আপনার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান এবং 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, এই সরকার গঠনে যারা জুন জুলাই মাসে এই অর্থাৎ গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, সবচাইতে যাদের অবদান সবচাইতে বেশি, তাদের মধ্যে রয়েছে এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ, আসিফ, মাহফুজ। এই 5 জনের অবদান, তারপরও আরও কয়েকজন নারী নেত্রী রয়েছেন, তাদের মধ্যে যাদের সবচাইতে বেশি অবদান, এই 3জনকে যখন উপদেষ্টা করে তারা আপনার দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেন, তখন আমার মনে হয়েছিল যে তারা হয়তো কোনো একটা ভুল করছে এই মুহূর্তে। এই ভুলের খেসারতটা হয়তো আজ হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, তাদেরকে দিতে হবে। সবচাইতে যিনি খুব বুদ্ধিমান যে 2জন, সেটা হলো হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। তারা এই 2জন, আমাদের ধারণা ছিল যে এই 2জন হয়তো বা কোনো দল গঠন করবে। আর এই কথাটা আমরা যখন ভাবলাম, পরবর্তীতে ঠিক আমরা সেটা মিলেও গেল। তারা একটি নতুন দল করার জন্য যে প্রয়াস চালিয়েছে, এটা কোনো ব্যতিক্রমী কিছু নয়, তারা করবে। এটা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করেন প্রতিদিন, যারা রাজনীতি বিশ্লেষণ করেন, যারা বুদ্ধিজীবী, যারা এদেশের রাষ্ট্রীয় বিভিন্ন অঙ্গনে কাজ করে যাচ্ছেন ওতপ্রোতভাবে, তারা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছিল এবং তারা এই ব্যাপারটাকে নিয়ে অনেক আলোচনাও করেছে। আমিও গত 2 থেকে আড়াই মাস আগে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম যে হয়তোবা তারা নতুন একটি দল গঠন করবে। কিন্তু এই নাহিদ, আসিফ এবং মাহফুজ আলম, এই 3জন যখন এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য হলেন, তখন মনে হয়েছিল যে তাদের যে ভুলের খেসারতটা হয়তো দিবে। কিন্তু আজকে তার প্রমাণ, যদিও আজকে এই উপদেষ্টা নাহিদ একটি কথা বলেছে, আসলে আমরা পদত্যাগ করছি না। যদিও আজকে কয়েকদিন ধরেই বিষয়টা উঠে আসছে, আজকে পত্রিকাতেও আমি দেখেছি যে নাহিদ এবং আসিফ পদত্যাগ করতে যাচ্ছে উপদেষ্টা মণ্ডলীর পদ থেকে। আসলে ঘটনাটা একটা ঘটনা নয়, শুধু একটি রটনা। এই রটনার কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াতে তাদের বিষয়ে যে আলোচনা হচ্ছে, এই বিষয়টা কিন্তু আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করেছি। আসলে এই মুহূর্তে যারা সমন্বয়ক আছেন এবং সমন্বয়কদের মধ্যে যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, যেই 3জন উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, তারা তো সরকারি প্রটোকল পাচ্ছেন, পুলিশ, আর্মি, বিডিআর সব কিছুই তারা পাচ্ছেন। তাদের যাতায়াতের জন্য যে গাড়ি রয়েছে, সেটা সরকারিভাবে প্রটোকলে বিভিন্ন পুলিশ আসছে, আপনার গোয়েন্দা বিভাগ আছে। কিন্তু যেই 2জন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম রয়েছেন, তাদের বিপদটা কিন্তু একেবারে পদে পদে। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে যে 7 কলেজের যে আন্দোলন, সেটা গভীর রাতে হাসনাত আবদুল্লাহ যখন তাদেরকে থামানোর চেষ্টা করছিলেন, তিনি অত্যন্ত সাহসী একজন ছাত্রনেতা, আমরা বুঝতে পেরেছি। যখন তিনি এই ছাত্রদেরকে বোঝাতে চাইলেন, ঠিক তখনই এর বিপরীত হয়ে এই ছাত্র সমন্বয়করা, যারা পূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে হয়তো থাকবে, বিভিন্ন ছাত্রছাত্রীরা এই হাসনাত আবদুল্লাহর উপর চড়াও হয়ে তিনি কোনো মতে প্রাণে বেঁচে আবার চলে এসেছেন। এই যে বিষয়টা,
তারা কিন্তু কোনো প্রটোকল পাচ্ছে না, এই হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, যার কারণে এখন এই দুইজনের যে একটা ভয়াবহ চিত্র আমরা দেখছি, এই এই ভয়াবহতা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই তাদেরকে সরকারিভাবে প্রটোকল ছাড়া কোনো উপায় নেই, কারণ যে কোনো মুহূর্তে তাদের দুইজনের উপর বিপদ আসতে পারে এবং আসাটা একেবারেই স্বাভাবিক। কিছু কিছু মানুষ এখন আওয়ামী লীগ বিএনপি নয়, উভয় দলেই তারা এই চায়ের দোকান থেকে শুরু করে একেবারে মন্ত্রণালয় পর্যন্ত আড্ডা দেয়, তখন বলে যে যদি কোনো প্রকার ফল্ট করে এই অন্তর্বর্তীকালীন সরকার, তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেমন বিপদ আসবে এবং এই ছাত্র সমন্বয়করা কিন্তু এই ফাঁসির কাস্টে ঝুলবে এবং তারা এদেশ থেকে পালানোর কোনো পথ পাবে না। এই বিষয়টা আমরা এই যখন কোনো এই চায়ের আড্ডায় শুনি তখন আসলেই আমাদের গভীরভাবে আমরা শোকাহত হই। তার কারণ যেই ছাত্র সংগঠনগুলো দীর্ঘ 16 বছর একটি স্বৈর শাসনকে এই আপনার পদদলিত করে, পদাঘাত করে, লাঞ্ছিত করে, অপমান করে এদেশ থেকে পালাতে বাধ্য করেছে, এদেশের মানুষকে একটা সুস্থ গণতন্ত্র দেওয়ার জন্য যে প্রয়াস তারা চালিয়েছেন, এদেশের মানুষকে একটি এই সুস্থ স্বাভাবিকভাবে চলার যেই এই আপনার একটা অঙ্গীকার করে, একটা সংস্কার করে তারা এদেশের মানুষকে একটা বাংলাদেশ, নতুন একটি বাংলাদেশ উপহার দিতে চাইছে, তাদের উপর যদি এরকম চড়াও হয় সাধারণ মানুষ, এতে দুঃখের আর কোনো সীমা থাকে না। আমি আজকে কয়েকদিন ধরেই খুব বেশি লক্ষ্য করছি, আপনারা হয়তো কে কতটুকু লক্ষ্য করেছেন জানি না, যারা সাধারণ মানুষ, আমাদের এই জুন জুলাইয়ে যে গ্রাফিতি করা হয়েছিল বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে, এই দেয়ালে দেয়ালে গভীর রাতে একদল দুষ্কৃতিকারী তারা এই গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করছে। আপনারা দেখবেন তারা স্প্রে রং দিয়ে, কালো রং দিয়ে সেই নাম এবং লেখনীগুলোকে ধীরে ধীরে মুছে ফেলছে। এটা কিন্তু ভয়ঙ্কর একটি বিষয়। আসলে এই আমি কিছুদিন আগে বলেছিলাম যে আওয়ামী লীগের মতো বড় খেলোয়াড় বাংলাদেশে আর কোথাও নেই, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নেই। এই কথাটা এই ভিডিওটা আমার বেশ ভাইরাল হয়েছিল, প্রায় 48K অর্থাৎ 48,000 মানুষ আমার এই ভিডিওটা দেখেছে। তো আমি আজকে আরেকটি কথা বলবো যে আসলে বিএনপির একটি বড় ধরনের নেতা আর আওয়ামী লীগের যারা সমর্থক, সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে যারা, যেই নেতাগুলো, এই নেতাগুলো বিএনপির অনেক বড় বড় নেতার চেয়েও তাদের মনে, প্রাণে এবং দেহে অনেক শক্তি লুকিয়ে রাখে। এই শক্তি লুকিয়ে রাখার কারণে আজকে কিন্তু এই গ্রাফিতিগুলো কিন্তু শেখ হাসিনা নির্দেশ দেয়নি যে তোমরা মুছে ফেলো এই ওয়াল থেকে, সেখানে ওবায়দুল কাদের সেখানে আপনার নির্দেশ দেয়নি, এখানে এই আপনার বাংলাদেশের কোনো মন্ত্রী, এমপি, কোনো উপজেলার চেয়ারম্যান, এই আপনার ইউনিয়নের চেয়ারম্যান কিন্তু সেখানে যায়নি, বলেনি যে তোমরা গ্রাফিতি মুছে ফেলো। কিন্তু এই গ্রাফিতিগুলো তারাই মুছছে যারা এদেশের সাধারণ মানুষ, খুব ছোটোখাটো নেতা, তারা মনে করছে আমরা গ্রাফিতিগুলো মুছে দিলেই হয়তো আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমাদেরকে খুব বেশি একটা পুরস্কৃত করবে। কিন্তু আসলে ঘটনাটা তা নয়। আপনারা যেই চিন্তা ভাবনা করেন, যেই চিন্তা চেতনায় আপনারা উদ্বুদ্ধ হয়ে রয়েছে, আসলে ঘটনাটা এরকম হওয়ার কোনো মানে নেই। কারণ আওয়ামী লীগ সরকার যে খুব সহজে ক্ষমতায় চলে আসবে এটা ভাবাটা একেবারে দুঃস্বপ্ন। আমরা এই মুহূর্তে দেখছি আসলে এই যারা এই জুন জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজের ভূমিকায়, তাদেরকে আসলে মুছে ফেলাটা অতটা সহজ নয়। তাদের কিন্তু একটা তৃতীয় শক্তি বলে একটা শক্তি আছে, যেই শক্তিটা এখন বিএনপি মানতে চাচ্ছে না, জামাত মানতে চাচ্ছে না, আওয়ামী লীগ মানতে চাচ্ছে না। আসলে এই আওয়ামী লীগ মাঝে মাঝেই বলে, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, যে এই শেখ হাসিনা আসলে তাদের খবর আছে কিংবা তারা এই দেশ থেকে পালিয়ে যাবে, তাদের ফাঁসি হবে। আসলে ভাই 16 বছর এত বড় ক্ষমতায় থাকা সত্ত্বেও, এত রাষ্ট্রের সম্পূর্ণ যে প্রশাসনকে আপনারা পকেটের মধ্যে রেখে তারপরেও কিন্তু এই ছাত্র আন্দোলনকে রুখে দিতে পারেনি। আসলে ছাত্র আন্দোলনকে রুখে দেওয়ার মতো যে ক্ষমতা, সেটা পৃথিবীর ইতিহাসে আমি কখনো দেখিনি। কারণ জীবনে অনেক বই পড়েছি, অনেক আলোচনা শুনেছি, অনেক ইতিহাস দেখেছি, অনেক ইতিহাস শুনেছি।
এবং ইতিহাস পর্যালোচনা করেছি। সব কিছু মিলে এই পৃথিবীর বুকে ছাত্র সমাজকে আপনার পায়ে ঠেলে দেওয়া, তাদেরকে অবজ্ঞা করা, তাদেরকে অপমান করা আসলে কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারা কখনোই সেটা পারে না। আসলে ছাত্রদের যে শক্তি, সেটা এই শক্তির কাছে পৃথিবীর সব শক্তি পরাজিত হয়। আর যার কারণে আমরা এই বিষয়গুলো এই 5ই আগস্টে দেখেছি যে শেখ হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের প্রায় 300 আসনের এমপি, মন্ত্রী, এমনকি উপজেলার চেয়ারম্যান, এই ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, একেবারে পাতি নেতা, পুতি নেতা, একেবারে আপনার মনে করেন কৃষক লীগ, এই লীগ, ওই লীগ, একেবারে যারা এই এদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে এই আপনার ব্যবহার করে এদেশের আপনার বিভিন্ন মিডিয়ার গলা চেপে ধরে এদেশের বিভিন্ন বাহিনীকে পকেটে রেখে তারপরেও কিন্তু তারা ক্ষমতায় থাকতে পারেনি। একমাত্র ছাত্র সমাজের আন্দোলনের তুপের মুখে পড়ে শেষ পর্যন্ত এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।